নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 20শে জুন শেষ প্রোটেস্টটা করতে পারবে তো ককরোচ জনতা পার্টি? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তার কারণ আমরা যা জানতে পেরেছি, শেষ পর্যন্ত কিন্তু কোনোভাবেই যন্তর মন্তরের প্রোটেস্টের জন্য যে পারমিশন, সেটা ককরোচ জনতা পার্টি পায়নি। অর্থাৎ 2 সপ্তাহ আগে যে কাজটা রীতিমতন সহজ হয়ে গিয়েছিল, সেই কাজটা এখন কিন্তু অতটা সহজ নয়। কারণ ককরোচ জনতা পার্টি ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু প্রোটেস্ট দেখিয়েছে এবং প্রোটেস্টের সাড়াও তারা অনেকটা পরিমাণেই পেয়েছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। কারণ ককরোচ জনতা পার্টি একটা মুভমেন্ট, ডিজিটাল মুভমেন্ট। সেখান থেকে তারা রাস্তায় যখন নামলো, তারা ঠিক কতটা সাড়া ফেলতে পারবে, সে তাদের রাস্তায় নামার মুভমেন্টটাতে কত মানুষ যুক্ত হবেন, এটা নিয়ে যখন প্রশ্ন উঠছিল, সেই সময় আমরা দেখতে পেলাম ককরোচ জনতা পার্টি জয়পুরে এবং বেঙ্গালুরুতে রীতিমতন কিন্তু সাড়া ফেললো। বহু মানুষ সেখানে আসলো এবং ককরোচ জনতা পার্টির যে মুভমেন্ট ছিল জয়পুরে, সেখানে তো অনভিপ্রেত ঘটনাও পর্যন্ত ঘটলো, যে তাকে একদম অভিজিৎ দীপকে একজন থাপ্পড় মারলো সেই ভিড়ের মধ্যে, এবং ভিড়ের মধ্যে থাপ্পড় মারা পরবর্তীতে আমরা জানতে পারলাম সেই ব্যক্তি নিজেকে রাষ্ট্রবাদী বলছেন, কিন্তু অবশ্যই সরাসরি তার সঙ্গে আরএসএস এর কোথাও একটা যোগ রয়েছে, সেরকম তথ্য উঠে এসছে। কিন্তু অভিজিৎ দীপকে বলেছিলেন যে এই ধরনের ঘটনাগুলোকে আমাদের ইগনোর করা উচিত, কারণ এরা মূল বিষয় থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায়, যাতে এটাকে নিয়ে আলোচনা হয়, সেটার জন্য একটা প্ল্যান এই বিষয়টা। এবং এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে, যে সৌরভ দাস বলছেন যে এই ককরোচ জনতা পার্টির অন্যতম একজন স্পোক্স পার্সন, তিনি প্রেস কনফারেন্সও করেছিলেন অভিজিৎ দীপকে দেশে ফেরার আগে। তো সেই সৌরভ দাস বলছেন যে আমি সারাদিন ধরে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে বসেছিলাম এবং 8:30 নাগাদ তিনি একটি ভিডিও আপলোড করেন। তখনও তিনি বলেন যে তাকে কোনো ধরনের কোনো পারমিশন দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু একটা সরকার, তারা কিন্তু কোথাও গিয়ে একটু ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে একটু হেজিটেট করছে। কারণ প্রাথমিকভাবে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট যেটা হয়েছিল যন্তর মন্তরের 6 তারিখ, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে অভিজিৎ দীপকে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে আসেন এবং তিনি বলেন পরের শনিবার অর্থাৎ 6 তারিখের 7 দিন পর 11 তারিখ যন্তর মন্তরে আবার জড়ো হওয়ার কথা প্রাথমিকভাবে হয়েছিল, সেটা হবে না। তার জায়গায় সারা দেশ জুড়ে আমরা প্রচার করব, তার পরবর্তীতে আমরা আবার 20 তারিখে এসে যুক্ত হব। তো 20 তারিখের প্রোগ্রামটা আদৌ হবে কিনা, সেটা সম্বন্ধে কি বলছেন সৌরভ দাস, আপনারা শুনুন, তারপর আসছি এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। Hello everyone, it's 8 p.m. I've just come out of the Sansad Marg police station after spending an entire day with the police, doing all the formalities required and formally intimating them about the Jantar Mantar protest on June 20th. I have submitted the entire plan, the number of volunteers required and every other formality as required by the police in the day, and we hope that the Delhi police will cooperate with us. We have offered our full cooperation. We have assured them, like every other protest that we have had nationwide, this protest too will be a peaceful protest where a number of people from across the country will be joining us at Jantar Mantar to demand one thing: Dharmendra Pradhan's resignation. We are hopeful that the Delhi police sees this as the just cause that it is, and we also have offered our full cooperation, so there is no reason why that the Delhi police would deny us our right to dissent peacefully at Jantar Mantar, which is a designated protest site. So see you all on June 20th. Delhi chalo. আপনারা শুনলেন সৌরভ দাসের বক্তব্য, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে কথাটা তারা বলছেন, যে যন্তর মন্তরে আসার জন্য সবাইকে তারা এখনো আহ্বান জানিয়ে যাচ্ছেন। আমরা জানি না শেষ পর্যন্ত এই পারমিশন তারা পাবেন কিনা, আমরা জানি না এই যে পারমিশনের বিষয়টা সেটা কিভাবে তারা ওভারকাম করবেন। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম 6 তারিখে, যে সারা দেশে বিভিন্ন জায়গা থেকে যুব সমাজ কিন্তু যুক্ত হয়েছিল। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন অভিযোগ উঠেছিল যে বামপন্থী দলগুলো, বৃন্দাকারা, তারা একদম পুশ করে পাঠিয়ে দিয়েছিল, এটাকে ব্যাকআপ দিয়েছিল জেএনইউ স্টুডেন্টরা, সেরকম বহু কথা আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, সাধারণ মানুষও কিন্তু এসেছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে রিপোর্টাররা কাজ করেন, তাদেরকে দেয়া ইন্টারভিউতে তারা বলেছেন তাদের ক্ষোভের কথা। তাদের বক্তব্য একটাই, যেখানে 22 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, যেখানে সিবিএসসি এর মতন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা সম্পূর্ণ একটা অদ্ভুতভাবে নতুন টেস্টিং এর মাধ্যমে
সম্পূর্ণ খাতাটা চেক করা হলো, সেইটার মাধ্যমে কিন্তু 17 লক্ষ পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে এই মুহূর্তে, তারা পরবর্তীতে পরীক্ষাটা দিতে পারবেন না। তো সেই ঘটনাগুলো যখন ঘটলো তখন কেন ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিচ্ছেন না? এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালের 6 জুন যখন ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে উথাল পাথাল চলছে, আমরা দেখতে পেয়েছি মে মাসে যখন ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে একদম সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ তারা বক্তব্য রাখছে যে ধর্মেন্দ্র প্রধান এবং এনটিএ তারা তো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, তাহলে এদের হাত থেকে সম্পূর্ণ নিয়ে এই যে নিট পরীক্ষার দায়িত্ব অন্য কোনো একটা বডিকে দিয়ে দেওয়া হচ্ছে না কেন, একটা নতুন বডি তৈরি করা হচ্ছে না কেন? তার পরবর্তীতেও ধর্মেন্দ্র প্রধান তার যে সিটে একদম বহাল তবিয়ত রয়েছেন। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সূত্র মারফত খবর উঠে এসেছে যে নরেন্দ্র মোদীর নিজের বাড়িতে বৈঠক হয়েছে, তাতে ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু ফাইনালি এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান কোনো ইস্তফা দেননি। এবং সেখান থেকেই ককরোচ জনতা পার্টি তাদের যে মুভমেন্ট এবং মুভমেন্টের যে শেষ ধাপ সেটা কতটা সাফল্যমণ্ডিত হয় দিল্লিতে যন্তর মন্তরে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাদের জানাই দিল্লিতে গতকালই আমরা দেখতে পেয়েছি মেগা জব ফেয়ার করেছিলেন রাহুল গান্ধী এবং একটি স্টেডিয়াম ভাড়া নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে যে মুভমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা ছাপ ফেলেছে যুব সমাজের উপর, কারণ বহু মানুষ ইতিমধ্যেই তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তারা চাকরি পেয়েছেন। এই যে মেগা জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা সেটা কিন্তু কাজ করেছে। রাহুল গান্ধী যখন গিয়েছিলেন কোটাতে তার আগের দিন অর্থাৎ গত পরশুদিন, তখন আমরা দেখতে পেয়েছি কোটাতে কিন্তু বহু মানুষ এখানে যুক্ত হয়েছিলেন, ম্যারাথন একটা ইভেন্ট করা হয়েছিল, সেখানে বহু মানুষ পার্টিসিপেট করেছিলেন। এবং রাহুল গান্ধী যে পরিমাণ মানুষকে এই মুহূর্তে এই যে নিট পেপার লিক ইস্যু, এই যে যুব সমাজের বেকারত্ব, এগুলোর দিকে আকর্ষিত করতে পারছে, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু ককরোচ জনতা পার্টিও একই টার্গেটেড অডিয়েন্সকে একদম নিজেদের দিকে টানছে। এবং সেই যে একই টার্গেটেড অডিয়েন্স অর্থাৎ যারাই বেকার যুব সমাজ তারা রাহুল গান্ধীর প্রতি আকৃষ্ট হচ্ছে, তারা ককরোচ জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট এবং দেশের সরকারের পক্ষে কিন্তু এই দুটো মুভমেন্টই অবশ্যই চাপের একটা প্রেক্ষাপট তৈরি করে। এবং রাহুল গান্ধীর এই যে মুভমেন্ট তার পাশাপাশি একটা টক্কর দেওয়ার জন্য কিন্তু যে খবরটা উঠে আসছে সূত্র মারফত, সেটা 20 তারিখের আন্দোলন থেকে কিন্তু ককরোচ জনতা পার্টি তারা একদম সরাসরি প্রচার করে দিতে পারে যে তারা এই মুহূর্তে একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, অর্থাৎ ককরোচ জনতা পার্টি ক্যান বিকাম আ নিউ পলিটিক্যাল পার্টি ইন দ্য ইন্ডিয়ান ইলেকট্রাল পলিটিক্স, অর্থাৎ সেই যে পলিটিক্সে নতুন ভাবে পদার্পণ করা, ঠিক সেটা কিন্তু এক নতুন আকর্ষণ হতে পারে যুব সমাজের কাছে অন্তত। তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম আন্না আন্দোলন থেকে উঠে এসেছিলেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, ঠিক একই স্টাইলে অরবিন্দ কেজরিওয়ালকে হঠাৎ করে এক ব্যক্তি থাপ্পড় মারেন, তার পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়ালের যে পপুলারিটি সেটা কয়েক গুণ বেড়ে যায়। এবং তার পরবর্তীতে তার নতুন আন্দোলন, সেখান থেকে আম আদমি পার্টি তৈরি হয় এবং ঝাড়ু, তাদের সিম্বল ছিল ঝাড়ু, সেটা এখনো পর্যন্ত রয়েছে আম আদমি পার্টির সিম্বল ঝাড়ু, এবং ঝাড় দেওয়ার মাধ্যমে সমাজ পরিষ্কার করা, এই একই বক্তব্য নিয়ে কিন্তু ককরোচ জনতা পার্টিও মাঠে নামছে। এবং সোনাম ওয়াংচুক থেকে শুরু করে প্রকাশ রাজের মতন ফিল্ম স্টাররা প্রত্যেকেই এটাকে সাপোর্ট করছেন রাস্তায় নেমে। ঠিক সেই সময় একদম এখনো পর্যন্ত যা জানা গেছে যে পার্লামেন্ট স্ট্রিট থানা থেকে কোনোভাবেই কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না 20 তারিখের আন্দোলনের জন্য। আমরা জানি না এই আন্দোলনের পরবর্তী ধাপ কি হতে চলেছে, এই মুভমেন্টের পরবর্তী ধাপ কি হতে চলেছে, তবে অবশ্যই 20 তারিখের দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে শেষ যে আন্দোলনটা তাদের একটা পরিক্রমা হলো সারা দেশ জুড়ে, শেষ আন্দোলনটা যন্তর মন্তরে সুস্থভাবে পুলিশ করতে দেয় নাকি কোথাও একটা ধাক্কাধাক্কি তারা একদম অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, সেটা আমরা দেখবো পরবর্তীতে। অবশ্যই সেই ছবি উঠে আসবে, আপনাদের সামনে রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।